আপনি এবং আপনার ডিপার্টমেন্টের একজন বন্ধু একই ক্লাসে পড়তেন, একই শিক্ষকের লেকচার শুনতেন এবং প্রায় একই রকম ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। কয়েক বছর পর দেখলেন সে এখন বড় কোনো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছে, সরকারি কর্মকর্তা হয়েছে কিংবা নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। আর আপনি এখনও একই জায়গায় দাঁড়িয়ে ভাগ্য, পরিস্থিতি এবং সিস্টেমকে দোষ দিয়ে যাচ্ছেন। কিন্তু একই জায়গা থেকে শুরু করা দুজন মানুষের জীবন এত ভিন্ন হয়ে গেল কেন? 100 বছরেরও বেশি আগে জেমস অ্যালেন তার বিখ্যাত বই অ্যাজ আ ম্যান থিঙ্কেথে বলেছিলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় নির্মাণ কাজটি বাইরে নয়, তার মনের ভেতরে শুরু হয়। চিন্তা চরিত্র তৈরি করে, চরিত্র কাজকে প্রভাবিত করে, কাজ অভ্যেসে পরিণত হয়, আর অভ্যেস একসময় মানুষের জীবনের গতিপথ নির্ধারণ করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেমস অ্যালেনের বিখ্যাত বই অ্যাজ আ ম্যান থিঙ্কেথ নিয়ে। জানার চেষ্টা করব আমাদের চিন্তা কিভাবে সিদ্ধান্ত, অভ্যেস এবং জীবনকে প্রভাবিত করে, এবং বইটির শিক্ষা আমাদের বাস্তব জীবনে কতটা কার্যকর। 1864 সালে ইংল্যান্ডের একটি সাধারণ শ্রমজীবী পরিবারে জন্ম নেওয়া জেমস অ্যালেন মাত্র 15 বছর বয়সে বাবাকে হারান। পরিবারের দায়িত্ব নিতে তাকে পড়াশোনা ছেড়ে চাকরিতে যেতে হয়। দারিদ্র্য, দায়িত্ব এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলতে চলতেই তার মনে একটি প্রশ্ন জন্মেছিল। একই কষ্টের মধ্যে কেউ ভেঙে পড়ে, আবার কেউ সেই কষ্ট থেকেই শক্তি তৈরি করে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি 1903 সালে লেখেন অ্যাজ আ ম্যান থিঙ্কেথ। বইটি আকারে খুবই ছোট, কিন্তু এর উদ্দেশ্য অনেক বড়। জেমস অ্যালেন শুরুতেই পরিষ্কার করে দেন, এটি চিন্তার শক্তি নিয়ে লেখা কোনো পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক গ্রন্থ নয়, বরং তিনি এমন কিছু ধারণা তুলে ধরতে চেয়েছেন যা একজন মানুষকে নিজের চিন্তা, চরিত্র এবং জীবনের গতিপথ পর্যবেক্ষণ করতে বাধ্য করবে। বইটির কেন্দ্রীয় বক্তব্য হল, মানুষ যে চিন্তাগুলোকে নিয়মিত নিজের মনে জায়গা দেয় এবং লালন করে, সেগুলোর মাধ্যমেই সে ধীরে ধীরে নিজেকে নির্মাণ করে। জেমস অ্যালেন মানুষের মনকে একটি তাঁতির সঙ্গে তুলনা করেছেন। এই তাঁতি একই সঙ্গে মানুষের ভেতরের চরিত্র এবং তার বাইরের জীবনের কাপড় বুনে চলে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। জেমস অ্যালেন ক্ষণিকের কোনো চিন্তার কথা বলছেন না। আপনার মাথায় হঠাৎ একটি নেতিবাচক চিন্তা এসেছে, এতেই আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তিনি সেই চিন্তার কথা বলছেন যেটিকে আপনি দিনের পর দিন বিশ্বাস করেন, পুনরাবৃত্তি করেন এবং শেষ পর্যন্ত নিজের আচরণের অংশ বানিয়ে ফেলেন। ধরুন একজন মানুষ নিয়মিত নিজেকে বলে, আমি পারবো না, আমার দ্বারা হবে না। প্রথমে এটি শুধু একটি বাক্য, কিন্তু কিছুদিন পর যখন তার সামনে কোনো সুযোগ আসে, তখন সে আবেদন করে না, নতুন কোনো কাজ শেখে না, মানুষের সামনে কথা বলতে ভয় পায়, ব্যর্থ হওয়ার আশঙ্কায় উদ্যোগ নেওয়া থেকে পিছিয়ে পড়ে। কাজ না করার কারণে তার দক্ষতা বাড়ে না, দক্ষতা না বাড়ায় সে সত্যি অন্যদের তুলনায় পিছিয়ে পড়ে। এরপর নিজের বর্তমান অবস্থাকেই প্রমাণ হিসেবে ব্যবহার করে বলে, দেখেছ, আমি আগেই জানতাম, আমাকে দিয়ে হবে না। অর্থাৎ একটি চিন্তা ধীরে ধীরে নিজের পক্ষে প্রমাণ তৈরি করে ফেলে। অন্যদিকে একই ব্যর্থতার পর আরেকজন যদি নিজেকে বলে, আমি এখনও সফল হইনি, কিন্তু কোথায় ভুল করেছি সেটি খুঁজে বের করব, তাহলে তার আচরণ ভিন্ন হবে। সে নিজের ভুল বিশ্লেষণ করবে, অভিজ্ঞ কারো সাহায্য চাইবে, নতুন পদ্ধতি ব্যবহার করবে এবং আবার চেষ্টা করবে। তার প্রতিটি প্রচেষ্টা সফল হবে না, কিন্তু প্রতিটি প্রচেষ্টা তাকে নতুন কিছু শেখাবে। এখানেই বইটির সবচেয়ে শক্তিশালী সূত্রটি পাওয়া যায়। চিন্তা থেকে কাজ তৈরি হয়, কাজ পুনরাবৃত্তি হয়ে অভ্যেসে পরিণত হয়, অভ্যেস চরিত্র তৈরি করে এবং চরিত্র ধীরে ধীরে মানুষের জীবনের গতিপথ নির্ধারণ করে। জেমস অ্যালেন এই ধারণাটি বোঝাতে মানুষের মনকে একটি বাগানের সঙ্গে তুলনা করেছেন। একটি বাগান আপনি পরিচর্যা করুন কিংবা অবহেলা করুন, সেখানে কিছু না কিছু জন্মাবেই। আপনি ভালো বীজ না লাগালেও সেখানে আগাছা নিজে থেকেই জন্মাবে। একইভাবে নিজের মনকে সচেতনভাবে পরিচালনা না করলে ভয়, ঈর্ষা, অভিযোগ, আত্মদয়া, সামাজিক তুলনা এবং উদ্দেশ্যহীনতার মতো চিন্তা সেখানে জায়গা করে নেবে। প্রশ্ন হলো, আপনি আপনার মনের বাগানে সচেতনভাবে বীজ রোপণ করছেন নাকি সেটিকে আগাছার হাতে ছেড়ে দিয়েছেন? আজকের জীবনে এই তুলনাটি আরও বেশি প্রাসঙ্গিক। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমরা কি দিয়ে নিজের মনকে ভরছি? অন্য মানুষের সাজানো সাফল্যের ছবি, নেতিবাচক নাচ, সামাজিক যোগাযোগ মাধ্যমের তুলনা, অতীতের অপমান এবং ব্যর্থতার স্মৃতি, নাকি নিজের লক্ষ্য এবং উন্নতির সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়?
আপনার মন প্রতিদিন যে তথ্য গ্রহণ করছে সেগুলো ধীরে ধীরে আপনার ভেতরের ভাষা তৈরি করছে, আর আপনি নিজের সঙ্গে যে ভাষায় কথা বলেন সেই ভাষা আপনার আত্মবিশ্বাস, মনোযোগ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। ধরুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আপনার পুরনো বন্ধুর সাফল্যের একটি ছবি দেখলেন। সঙ্গে সঙ্গে আপনার মনে হতে পারে সে কত দূরে চলে গেছে আর আমি জীবনে কিছুই করতে পারলাম না। কিন্তু আপনি ছবিটির মধ্যে শুধু তার বর্তমান ফলাফলটি দেখছেন, তার দীর্ঘ প্রস্তুতি, প্রত্যাখ্যান, ব্যর্থতা, ঘুমহীন রাত, শেখার সময় কিংবা ব্যক্তিগত ত্যাগ এসবের কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি অন্য একজন মানুষের পুরো যাত্রার সঙ্গে নিজের বর্তমান দুর্বল মুহূর্তটি তুলনা করছেন। এই তুলনা থেকে জন্ম নেওয়া চিন্তা যদি প্রতিদিন পুনরাবৃত্তি হয়, তাহলে তা আপনার শক্তি কমিয়ে দিতে পারে। আপনি চেষ্টা করার বদলে নিজের জীবন নিয়ে হতাশ হতে শুরু করবেন। কিন্তু একই দৃশ্য দেখে যদি আপনি প্রশ্ন করেন সে কি করেছে যা থেকে আমি কিছু শিখতে পারি, তাহলে সেই একই ঘটনা হতাশার বদলে অনুসন্ধানের সূচনা করতে পারে। ঘটনা একই, কিন্তু চিন্তার ধরন ভিন্ন, আর চিন্তার ধরন ভিন্ন হওয়ার কারণে পরবর্তী কাজটিও ভিন্ন হয়ে যায়। বর্তমান মনোবিজ্ঞানের কিছু ধারণার সঙ্গে জেমস অ্যালেনের বক্তব্যের আংশিক মিল আছে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে মানুষকে নিজের ক্ষতিকর কিংবা ভুল স্বয়ংক্রিয় চিন্তা শনাক্ত করতে এবং সেগুলোকে প্রশ্ন করতে শেখানো হয়। ধরুন, কোনো কাজে ব্যর্থ হওয়ার পর আপনার মনে হলো আমি সব কিছুতেই ব্যর্থ। সিবিটি দৃষ্টিতে তখন প্রশ্ন করা হবে, সত্যিই কি আপনি জীবনের সব কাজেই ব্যর্থ, নাকি একটি নির্দিষ্ট প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি? এই একটি ব্যর্থতার ভিত্তিতে নিজের সম্পূর্ণ পরিচয় নির্ধারণ করা কি বাস্তবসম্মত? জেমস অ্যালেনের দর্শনকে আধুনিক ভাষায় বুঝতে হলে তাই বলা যায়, আপনার মাথায় আসা প্রতিটি চিন্তাকে সত্য বলে মেনে নেবেন না। নিজের চিন্তা পর্যবেক্ষণ করুন, পরীক্ষা করুন এবং তারপর নির্ধারণ করুন কোন চিন্তাকে বিশ্বাস এবং পুনরাবৃত্তি করা উচিত। কারণ মানুষের মস্তিষ্ক স্থির কোনো পাথর নয়। অভিজ্ঞতা, অনুশীলন এবং পুনরাবৃত্তির মাধ্যমে মস্তিষ্কের কার্যক্রম এবং সংযোগে পরিবর্তন ঘটতে পারে। এই অভিযোজন ক্ষমতাকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। তবে এর অর্থ এমন নয় যে শুধু মনে মনে নিজেকে সফল ভাবলেই আপনি সফল হয়ে যাবেন। চিন্তার সঙ্গে কাজ, অনুশীলন, সময়, পরিবেশ এবং ধারাবাহিকতা যুক্ত না হলে বাস্তব পরিবর্তন আসে না। আপনি প্রতিদিন নিজেকে বলতে পারেন, আমি একজন ভালো বক্তা, কিন্তু মানুষের সামনে কথা বলার অনুশীলন না করলে শুধু এই বাক্য আপনাকে দক্ষ বক্তা বানাবে না। তবে আপনি যদি বিশ্বাস করেন যে অনুশীলনের মাধ্যমে আপনার উন্নতি সম্ভব, তাহলে আপনি কথা বলার সুযোগ খুঁজবেন, ভুল করবেন, ফিডব্যাক নেবেন এবং আবার চেষ্টা করবেন। অর্থাৎ চিন্তার শক্তি সরাসরি জাদুর মতো ফলাফল তৈরি করে না। চিন্তা এমন কাজকে জন্ম দেয় যে কাজ ধীরে ধীরে ফলাফল তৈরি করতে পারে। আর ঠিক এখানেই অ্যাজ আ ম্যান থিঙ্কেথ সাধারণ মোটিভেশন বক্তব্য থেকে আলাদা হয়ে যায়। বইটি শুধু স্বপ্ন দেখতে বলে না, বইটি বলে চিন্তাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করতে হবে। জেমস অ্যালেন লিখেছেন, উদ্দেশ্যহীন চিন্তা সমুদ্রে ভেসে বেড়ানো একটি নৌকার মতো। যে নৌকার নির্দিষ্ট গন্তব্য নেই, বাতাস যেদিকে নিয়ে যাবে সেটি সেদিকেই চলে যাবে। একইভাবে যার জীবনে কোনো কেন্দ্রীয় উদ্দেশ্য নেই, সে সহজেই ছোট ভয়, উদ্বেগ, আত্মদয়া, সামাজিক তুলনা এবং অন্য মানুষের মতামতের হাতে নিয়ন্ত্রিত হয়ে পড়ে। আমরা অনেক সময় বলি, আমার কোনো মোটিভেশন নেই, কিন্তু মোটিভেশন না থাকার পেছনে প্রায় একটি গভীর কারণ থাকে। আমাদের কাজের সঙ্গে পরিষ্কার কোনো উদ্দেশ্য যুক্ত নেই। আমরা জানি না কাজটি কেন করছি এবং এটি ভবিষ্যতে আমাদের কোথায় নিয়ে যাবে। ফলে সামান্য ক্লান্তি কিংবা বাধা এলেই কাজ থেমে যায়। একজন শিক্ষার্থী যদি শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করে, তাহলে পড়াটি তার কাছে একটি বোঝা মনে হতে পারে। কিন্তু সে যদি বুঝতে পারে এই শেখা তাকে একটি নির্দিষ্ট দক্ষতা, পেশা কিংবা মানুষের সমস্যা সমাধানের সক্ষমতার দিকে নিয়ে যাচ্ছে, তাহলে একই পড়াশোনার অর্থ বদলে যায়। একজন কর্মী যদি শুধু মাস শেষে বেতন পাওয়ার জন্য কাজ করেন, তাহলে প্রতিটি দায়িত্ব তার কাছে চাপ মনে হতে পারে। কিন্তু তিনি যদি নিজের কাজকে দক্ষতা, বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ সক্ষমতা তৈরির অনুশীলন হিসেবে দেখেন, তাহলে একই অফিস, একই ডেস্ক এবং একই কাজের মধ্যেও নতুন অর্থ তৈরি হতে পারে। পরিস্থিতি হয়তো সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু পরিস্থিতির সঙ্গে তার সম্পর্ক বদলে যাবে। যে কাজ আগে শুধু ক্লান্তির কারণ ছিল, সেটাই ভবিষ্যৎ তৈরির একটি প্রশিক্ষণ ক্ষেত্র হয়ে উঠতে পারে। তবে এখানেই জেমস অ্যালেনের দর্শনের সবচেয়ে বিতর্কিত অংশটি আসে। বইটির কিছু জায়গায় তিনি এমনভাবে লিখেছেন যেন মানুষের প্রায় সব পরিস্থিতি তার নিজের চিন্তার প্রত্যক্ষ ফল। আধুনিক বাস্তবতায় আমরা জানি এটি সম্পূর্ণ সত্য নয়,
কেউ যুদ্ধ, বৈষম্য, পারিবারিক নির্যাতন, জন্মগত অসুস্থতা, অর্থনৈতিক মন্দা, দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগের শিকার হলে তাকে বলা যায় না তার ভুল চিন্তার কারণেই এগুলো ঘটেছে। এমন বক্তব্য শুধু ভুল নয়, অনেক সময় নিষ্ঠুরও হতে পারে। মানুষের জীবন গঠনে পরিবার, সামাজিক অবস্থান, রাষ্ট্র, অর্থনীতি, স্বাস্থ্য, দুর্ঘটনা এবং অন্য মানুষের সিদ্ধান্ত বড় ভূমিকা পালন করে। তাই বইটিকে এমনভাবে পড়া উচিত নয় যে প্রত্যেক ভুক্তভোগী নিজের দুর্দশার জন্য নিজেই দায়ী। বরং বইটির কার্যকর শিক্ষা হলো সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার প্রতিক্রিয়ার একটি অংশ আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে। আপনি ঝড় থামাতে পারবেন না, কিন্তু ঝড়ের মধ্যে নিজের নৌকার হাল পুরোপুরি ছেড়ে দেবেন নাকি যতটুকু সম্ভব ধরে রাখবেন, সেখানে আপনার একটি সিদ্ধান্ত আছে। জেমস অ্যালেনের নিজের জীবনেই এর উদাহরণ পাওয়া যায়। বাবার মৃত্যু তিনি বেছে নেননি। কৈশোরে পারিবারিক দায়িত্ব নিতে হবে, এটিও তিনি চাননি। তাকে স্কুল ছাড়তে হয়েছিল, এটিও তার পছন্দ ছিল না। কিন্তু এই সব ঘটনার পর তিনি শেখা বন্ধ করবেন নাকি নিজে নিজে পড়াশোনা চালিয়ে যাবেন, শুধু জীবিকা নির্বাহ করবেন নাকি নিজের ভেতরের প্রশ্নগুলোকে লেখায় রূপ দেবেন, এই সিদ্ধান্তগুলো তার ছিল। তিনি নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো তৈরি করেননি, কিন্তু সেই পরিস্থিতির ভেতরে নিজের উত্তর তৈরি করেছিলেন। এটাই সম্ভবত বইটির সবচেয়ে মানবিক শিক্ষা। আপনার সঙ্গে ঘটে যাওয়া সব কিছুর জন্য আপনি দায়ী নন, কিন্তু যা ঘটেছে তারপরে আপনি নিজের ভেতরে কি তৈরি করছেন, সেই প্রশ্নটি এড়িয়ে যাওয়া যায় না। এখন নিজের জীবনের দিকে তাকান। আপনার ভেতরে এমন কোনো বাক্য কি আছে যা আপনি বহু বছর ধরে নিজের কাছে বলে আসছেন? আমার ভাগ্যই খারাপ, আমার বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে হবে না, মানুষ আমাকে গুরুত্ব দেয় না, একবার ব্যর্থ হয়েছি, আবারও ব্যর্থ হব। এই বাক্যগুলির প্রত্যেকটি কি প্রমাণিত সত্য, নাকি দীর্ঘদিন পুনরাবৃত্তি হওয়ার কারণে সেগুলো এখন আপনার কাছে সত্য বলে মনে হচ্ছে? আপনার জীবনে বাস্তবেই কঠিন সীমাবদ্ধতা থাকতে পারে। হয়তো অর্থ কম, সুযোগ কম, পারিবারিক দায়িত্ব বেশি, কিংবা পরিবেশ অনুকূলে নয়। এই বাস্তবতাগুলো অস্বীকার করার প্রয়োজন নেই, বরং নিজেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন। এই সীমাবদ্ধতার মধ্যে আমার নিয়ন্ত্রণে ঠিক কোন অংশটি আছে? আমি কি প্রতিদিন 30 মিনিট নতুন কিছু শিখতে পারি? আমি কি একজন অভিজ্ঞ মানুষের সাহায্য চাইতে পারি? আমি কি একটি ক্ষতিকর অভ্যাস কমাতে পারি? আমি কি নিজের ব্যর্থতাকে পরিচয় না বানিয়ে তথ্য হিসেবে ব্যবহার করতে পারি? আমি কি নিজের সঙ্গে কথা বলার ভাষাটি একটু বদলাতে পারি? আমি ব্যর্থ এর পরিবর্তে বলা যায় এই প্রচেষ্টাটি ব্যর্থ হয়েছে। আমি কিছুই পারি না এর পরিবর্তে বলা যায় এই দক্ষতাটি এখনো তৈরি হয়নি। সব শেষ এর পরিবর্তে প্রশ্ন করা যায় এখন আমার পরবর্তী ছোট পদক্ষেপটি কি? এই পরিবর্তনগুলো খুব নাটকীয় শোনায় না, কিন্তু মানুষের জীবনের বড় পরিবর্তন অনেক সময় নাটকীয় প্রতিজ্ঞা থেকে আসে না, আসে ছোট ছোট সিদ্ধান্ত নিয়মিত পুনরাবৃত্তি করার মাধ্যমে। জেমস অ্যালেনের ভাষায় অর্জন হলো নিয়ন্ত্রিত চিন্তা, ধারাবাহিক প্রচেষ্টা এবং ত্যাগের ফল। তিনি বলেন যে অল্প কিছু অর্জন করতে চায় তাকে অল্প ত্যাগ করতে হয়, আর যে বেশি অর্জন করতে চায় তাকে বেশি ত্যাগের জন্য প্রস্তুত হতে হয়। এই ত্যাগ সবসময় অর্থের নয়। কখনো ত্যাগ করতে হয় অতিরিক্ত আরাম, কখনো অন্য মানুষের স্বীকৃতির আকাঙ্ক্ষা, কখনো তাৎক্ষণিক আনন্দ, কখনো অভিযোগ করার অভ্যেস, আবার কখনো নিজের পুরনো পরিচয়। কারণ আমরা অনেকেই নতুন জীবন চাই, কিন্তু পুরনো অভ্যাস ছাড়তে চাই না। নতুন ফলাফল চাই, কিন্তু পুরনো চিন্তা আর কাজ ধরে রাখি। দরজার ওপাশে যেতে চাই, কিন্তু পরিচিত ঘরটির সুরক্ষা ছাড়তে চাই না। জেমস অ্যালেন এখানেই একটি অস্বস্তিকর আয়না আমাদের সামনে ধরেন। তিনি যেন প্রশ্ন করেন, আপনি যে জীবন চান, আপনার প্রতিদিনের চিন্তা আর কাজ কি সত্যিই সেই জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? আপনি সফল হতে চান, কিন্তু কঠিন কাজ এড়িয়ে যান। আপনি মানসিক শান্তি চান, কিন্তু প্রতিদিন তুলনা, ক্ষোভ এবং প্রতিশোধের চিন্তা লালন করেন। আপনি আত্মবিশ্বাস চান, কিন্তু প্রতিটি ছোট ভুলের পর নিজের অপমান করেন। আপনি অন্যের সম্মান চান, কিন্তু নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিজেই ভেঙে ফেলেন। তাহলে সমস্যাটি শুধু বাইরে নয়, অন্তত সমস্যার একটি অংশ আপনার ভেতরেও রয়েছে। বইটির শেষ অধ্যায়ের বিষয় হল সেরেনিটি, অর্থাৎ মানসিক প্রশান্তি। জেমস অ্যালেনের মতে শান্ত মন দুর্বলতার লক্ষণ নয়, এটি দীর্ঘ আত্মনিয়ন্ত্রণ, অভিজ্ঞতা এবং নিজেকে বোঝার ফল। যে মানুষ নিজের ভেতরের ঝড় চিনতে শেখে, সে বাইরের ঝড়ের মধ্যেও তুলনামূলকভাবে স্থির থাকতে পারে। শান্ত থাকার অর্থ অনুভূতিহীন হওয়া নয়,
রাগ, দুঃখ কিংবা ভয়কে অস্বীকার করাও নয়, বরং অনুভূতিগুলো উপস্থিত থাকার পরও নিজের পরবর্তী কাজটি সচেতনভাবে বেছে নেওয়ার সক্ষমতা। কেউ আপনাকে অপমান করল, আপনার ভেতরে সঙ্গে সঙ্গে রাগ জন্মালো। রাগটির জন্ম হয়তো আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু সেই রাগের কারণে আপনি কি বলবেন, কি করবেন এবং পরে ঘটনাটিকে কিভাবে দেখবেন, সেখানে অনুশীলনের সুযোগ আছে। আপনি কোনো কাজে ব্যর্থ হলেন, কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু সেই ব্যর্থতাকে নিজের সম্পূর্ণ পরিচয় বানাবেন নাকি শেখার একটি ঘটনা হিসেবে দেখবেন, সেখানে মানসিক প্রশিক্ষণের জায়গা রয়েছে। শান্তি কোনো দুর্বল আত্মসমর্পণ নয়, শান্তি হলো ভেতরের বিশৃঙ্খলার ওপর সচেতন কর্তৃত্ব। জেমস অ্যালেন মাত্র ৪৭ বছর বয়সে ১৯১২ সালে মৃত্যুবরণ করেন। জীবদশায় তিনি নিজের কাজের বর্তমান বৈশ্বিক প্রভাব দেখে যেতে পারেননি, কিন্তু ছোট্ট অ্যাজ এ ম্যান থিঙ্কেথ পরবর্তী সেলফ ডেভেলপমেন্ট সাহিত্যের একটি ভিত্তিমূলক বইয়ে পরিণত হয়। এর কারণ সম্ভবত বইটি কোনো নির্দিষ্ট সময়ের প্রযুক্তি বা সামাজিক প্রবণতা নিয়ে লেখা নয়। এটি এমন একটি যুদ্ধ নিয়ে লেখা যা প্রতিটি যুগের মানুষের মধ্যেই ঘটে। বাইরের পরিস্থিতি আর ভেতরের প্রতিক্রিয়ার যুদ্ধ, ভয় আর উদ্দেশ্যের যুদ্ধ, তাৎক্ষণিক আরাম আর দীর্ঘমেয়াদী উন্নতির যুদ্ধ, এবং নিজেকে অসহায় মনে করা আর নিজের নিয়ন্ত্রণে থাকা অংশের দায়িত্ব নেওয়ার যুদ্ধ। এই যুদ্ধ একদিনে শেষ হয় না, একটি মোটিভেশনাল ভিডিও দেখেও শেষ হয় না, এমনকি একটি বই পড়েও শেষ হয় না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর, প্রতিটি সিদ্ধান্তের আগে এবং প্রতিটি ব্যর্থতার পরে যুদ্ধটি আবার শুরু হয়। হয়তো আপনার জীবনের সব কিছু আপনার চিন্তা তৈরি করেনি, আপনার সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি অন্যায়ের জন্য আপনি দায়ী নন, কিন্তু সেই অন্যায়, ব্যর্থতা কিংবা সীমাবদ্ধতার পর আপনি নিজের ভেতরে কি তৈরি করছেন, সেই প্রশ্নটি এড়িয়ে যাওয়া যায় না। আপনি কষ্ট থেকে শুধু ক্ষোভ তৈরি করছেন নাকি শিক্ষা তৈরি করছেন? আপনি ব্যর্থতা থেকে নিজের পরিচয় তৈরি করছেন নাকি একটি নতুন পদ্ধতি তৈরি করছেন? আপনি ভয়কে ভবিষ্যতের নিশ্চিত ভবিষ্যৎবাণী বানিয়ে ফেলছেন নাকি সেটাকে সতর্কতার সংকেত হিসেবে ব্যবহার করছেন? এখন প্রশ্নটি আর শুধু এটি নয় যে আপনার জীবনে কি ঘটেছে। প্রশ্নটি হলো, যা ঘটেছে তারপর আপনি নিজের ভেতরে কাকে তৈরি করছেন।